আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ফের যুদ্ধের প্রস্তুতি ইরানের। ইসরায়েলকে শায়েস্তা করতে এবার চীন থেকে অত্যাধুনিক জে-10C যুদ্ধবিমান কিনছে তেহরান। নেতানিয়াহুর শেষ ঘণ্টা বাজছে। সাবেক প্রধানমন্ত্রী বেনেটের এক কথায় ইসরায়েলের রাজনীতিতে ঝড়। ধ্বংসস্তূপের নিচে 3 ঘন্টা আটকা, নড়াচড়া করার সামর্থ্য ছিল না, তবু সেখানে আদায় করেন ফজরের নামাজ। যেভাবে প্রাণে বাঁচলেন খামেনির ঘনিষ্ঠতম উপদেষ্টা। গাজা যুদ্ধবিরতি ইস্যুতে গভীর রাতে ইসরায়েলকে ধমক দিয়ে ট্রাম্পের স্ট্যাটাস, ইসরায়েলকে অর্থ দিয়েছি, এবার পাল্টা দাবি করব। তেহরানের এভিন কারাগারে ইসরায়েলের হামলায় নিহত 71, আরো যা বলল ইরান। ইউক্রেনের রেকর্ড 537 ড্রোন মিসাইল দিয়ে রাশিয়ার হামলা। ইসরায়েলকে সহায়তার অভিযোগ, IAEA প্রধান রাফায়েল গ্রোসির হাতে ইরানিদের রক্ত লেগে আছে, দাবি জাতিসংঘের সাবেক কর্মকর্তার। ইউক্রেন ন্যাটোতে যোগদানের পরদিনই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ফের যুদ্ধের জন্য জোর প্রস্তুতি নিচ্ছে ইরান। এবার ইসরায়েলকে শায়েস্তা করতে পাক ভারত যুদ্ধে কারিশমা দেখানো চীনের অত্যাধুনিক জে-10C যুদ্ধবিমান কিনছে তেহরান। 12 দিনের সংঘাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইসরায়েলকে বিপর্যস্ত করলেও ইরানের বিমান বাহিনীর দুর্বলতার বিষয়টি প্রকটভাবে ধরা পড়েছে। সেই দুর্বলতা কাটাতেই অত্যাধুনিক যুদ্ধবিমান কেনার কথা ভাবছে তেহরান। মস্কো টাইমসের প্রতিবেদন মতে ইরান আগেই রাশিয়ার Su-35 যুদ্ধবিমান কিনতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত রুশ যুদ্ধবিমান ক্রয়ের সিদ্ধান্ত বাতিল করেছে তেহরান। তার বদলে চীনের চেংডু জে-10C যুদ্ধবিমান কেনায় আগ্রহ দেখাচ্ছে। সংবাদ মাধ্যমটির মতে ইরান চেংডু জে-10C মাল্টি রোল যুদ্ধবিমান কেনার বিষয়ে চীনের সাথে আলোচনা জোরদার করেছে। জানা গেছে তেহরান যত তাড়াতাড়ি সম্ভব নিজের বিমান বাহিনীকে আধুনিকীকরণ করতে চায়। চীনা এই যুদ্ধবিমানগুলো রাশিয়ার Su-35 যুদ্ধবিমানগুলোর চেয়ে সাশ্রয়ী এবং কম মূল্যের। ইরান অনেক দিন ধরেই জে-10C ক্রয়ে আগ্রহ দেখিয়ে আসছে। 2015 সালে এই মডেলের 150টি বিমান কেনার চুক্তির প্রস্তুতিও শুরু হয়েছিল, কিন্তু চুক্তিটি স্থগিত হয়ে যায় কারণ বেইজিং বৈদেশিক মুদ্রায় লেনদেনের উপর জোর দিয়েছিল। অন্যদিকে মুদ্রার ঘাটতির মুখোমুখি তেহরান তেল ও গ্যাসের বিনিময়ে অর্থ প্রদানের প্রস্তাব করে। ইরানের উপর জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞাও ছিল আরেক সমস্যা। 2020 সালে এই বিধিনিষেধগুলো প্রত্যাহার করা হলে ফের আলোচনা শুরু হয়। তবে আলোচনায় বিমান সংখ্যা 150টি থেকে 36টিতে নামিয়ে আনা হয়, কিন্তু সেবারও অর্থ প্রদানের শর্তাবলীতে একমত হতে ব্যর্থ হয় উভয় পক্ষ। গত কয়েকদিনের পরিস্থিতি আমূল বদলে গেছে। গত বুধবার 24 জুন যুক্তরাষ্ট্র চীনকে ইরান থেকে আনুষ্ঠানিকভাবে তেল কেনার অনুমতি দেয়, যার ফলে চুক্তিটি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। এছাড়া যুক্তরাষ্ট্র ও চীন চলতি সপ্তাহে নতুন একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। গত মঙ্গলবার 24 জুন ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির ঠিক পরদিনই চীনে যান ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহ। তার ওই সফর সাংহাই সহযোগিতা সংস্থার প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে যোগ দেওয়ার লক্ষ্যে হলেও তিনি চীনের যুদ্ধবিমান জে-10C পরিদর্শন করেন, যার কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ব্যাপক আলোচনার জন্ম দেন স্বয়ং ইরানিরা। বিশেষজ্ঞরা মনে করছেন, যদি সত্যিই ইরান চীনের কাছে জে-10C যুদ্ধবিমান কেনে তাহলে তা হবে সময় উপযোগী আর ইসরায়েলকে শায়েস্তা করার জন্য সবচেয়ে বড় হাতিয়ার। কারণ হিসেবে তারা বলছেন, ইরান 12 দিনের যুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইসরায়েলকে কাঁপিয়ে দিলেও তাদের অত্যাধুনিক যুদ্ধবিমানের অভাব প্রকট হয়ে ওঠে। ইসরায়েল যুক্তরাষ্ট্রের দেয়া
F-35, F-22 ও F-16 যুদ্ধবিমানগুলোর ব্যবহার করে প্রায় 2000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ইরানের অভ্যন্তরে প্রবেশ করে হামলা চালালেও তা প্রতিহত করতে পারেনি ইরানি বিমান বাহিনী, যা তাদের দুর্বলতাকেই সামনে এনেছে। যদিও বেশ কয়েকটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে ইরান। চীনের J-10C যুদ্ধবিমান এক্ষেত্রে ইরানের জন্য কার্যকর হবে বলে মনে করা হচ্ছে। J-10C হচ্ছে চীনের নিজস্বভাবে নির্মিত একটি চতুর্থ প্লাস প্রজন্মের মাল্টিরোল ফাইটার জেট, যা আকাশ, স্থল ও ইলেকট্রনিক যুদ্ধে আক্রমণের ক্ষেত্রে অত্যন্ত সক্ষম। চেংদু অ্যারোস্পেস কর্পোরেশনের তৈরি এই বিমানকে শক্তিশালী ড্রাগন নামে ডাকা হয়। এটি পশ্চিমা F-16 ও সুইডিশ গ্রিপেন যুদ্ধবিমানের চীনা বিকল্প হিসেবে ডিজাইন করা হয়েছে। চীনের নিজস্ব নকশায় তৈরি প্রায় 2200 কিলোমিটার পাল্লার এই অত্যাধুনিক যুদ্ধবিমান শক্তিশালী স্টিলথ ক্ষমতা, দীর্ঘ রাডার শনাক্তকরণ পরিসর এবং উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবহার অধিকারী, যা এটিকে প্রতিপক্ষকে প্রথমে শনাক্ত করে আক্রমণ করতে সক্ষম করে। সম্প্রতি পাকিস্তান ভারত যুদ্ধের সময় পাকিস্তান চীনের তৈরি J-10 সিরিজের যুদ্ধবিমান দিয়েই ফ্রান্সের তৈরি কমপক্ষে 3টি রাফাল যুদ্ধবিমান সহ 6টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করতে সক্ষম হয়। এসব কারণে চীনের নির্মিত অত্যাধুনিক J-10C যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত ইরানের জন্য গেম চেঞ্জার হবে বলেই মন্তব্য বিশেষজ্ঞ মহলের। যদিও ইরানের প্রশাসন বিষয়টি নিয়ে এখনো কিছু খোলাসা করেননি। নেতানিয়াহুর শেষ ঘণ্টা বাজছে। সাবেক প্রধানমন্ত্রী বেনেটের এক কথায় ইসরায়েলের রাজনীতিতে ঝড় উঠেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অবিলম্বে পদত্যাগ করতে হবে বলে মন্তব্য করেছেন তার পূর্বসূরি সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। একটি টেলিভিশন সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন, যদিও নিজে পরবর্তী নির্বাচনে অংশ নেবেন কিনা সে বিষয়ে কিছুই জানাননি। ইসরায়েলের চ্যানেল 12-এ প্রচারিত এক সাক্ষাৎকারে বেনেট বলেন, নেতানিয়াহু প্রায় 20 বছর ধরে ক্ষমতায় রয়েছেন। এটা খুব বেশি, এটা স্বাভাবিক নয়। তিনি আরো বলেন, ইসরায়েলি সমাজে বিভাজনের জন্য তিনি অনেকটা দায়ী। নেতানিয়াহুর নেতৃত্বে ইসরায়েলের অভ্যন্তরে মতবিরোধ ও দ্বন্দ্ব প্রকট আকার ধারণ করেছে বলে উল্লেখ করেন বেনেট। 2023 সালের অক্টোবর থেকে গাজায় চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়েও নেতানিয়াহুর বিরুদ্ধে জনরোষ বাড়ছে। অনেকেই তার পদত্যাগ দাবি করে আসছেন। নেতানিয়াহুকে অবশ্যই বিদায় নিতে হবে, বলেন বেনেট, যিনি নিজেও একজন ডানপন্থী নেতা। 2021 সালে তিনি নেতানিয়াহু বিরোধী রাজনৈতিকদের সঙ্গে জোট গঠন করে টানা 12 বছর ক্ষমতায় থাকা নেতানিয়াহুকে সরিয়ে দিয়েছিলেন। রাজনীতি থেকে সাময়িক বিরতিতে থাকা বেনেটকে ঘিরে ফের রাজনীতিতে ফেরার গুঞ্জন চলছে। জনমত জরিপ বলছে তিনি ফের ভোটে দাঁড়ালে নেতানিয়াহুকে আবারও হারানোর মতো জনসমর্থন পেতে পারেন। তবে 2026 সালের শেষ দিকের আগে ইসরায়েলে আনুষ্ঠানিকভাবে জাতীয় নির্বাচন নির্ধারিত নয়, যদিও দেশটিতে আগাম নির্বাচন অনেকটাই নিয়মিত ঘটনা। নেতানিয়াহুর সরকারের সিদ্ধান্তহীনতা নিয়ে তীব্র সমালোচনা করে বেনেট বলেন, গাজা থেকে সকল বাকি জিম্মিদের মুক্ত করার জন্য এখনই একটি সমন্বিত ও পূর্ণাঙ্গ চুক্তি করা দরকার। তিনি আরো বলেন, হামাসকে নির্মূল করার কাজ ভবিষ্যতের কোনো সরকারের জন্য তুলে রাখাই ভালো। ইসরায়েলি বিমান হামলায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিলেন 3 ঘন্টা। নড়াচড়া করার সামর্থ্য ছিল না, তবু সেখানেই আদায় করেন ফজরের নামাজ। মৃত্যুর মুখ থেকে ফিরে আসার সেই অভিজ্ঞতা গণমাধ্যমে তুলে ধরেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার শীর্ষ উপদেষ্টা আলী শামখানি। গত 13 জুন আলী শামখানিকে হত্যার দাবি করেছিল ইসরায়েল। পরবর্তীতে তার গুরুতর আহত হওয়ার খবর ছড়ালেও সম্প্রতি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সাক্ষাৎকার দিয়ে তিনি জানান তিনি এখন পুরোপুরি সুস্থ আছেন। শামখানি বলেন, হঠাৎ বিকট শব্দে আমার বাড়িটি কেঁপে ওঠে। প্রথমে মনে হয়েছিল ভূমিকম্প, পরে বুঝি ইসরায়েলি হামলার শিকার হয়েছি। পুরো বাড়ি ধসে পড়ে, আমি চাপা পড়ি। আল্লাহর অশেষ রহমত আর ভাগ্যের জোরে প্রাণে বেঁচে গেছি। ইরানের সামরিক কমান্ডার ও শীর্ষ বিজ্ঞানীদের জানাজায় অংশ নিতে জনসম্মুখে আসেন শামখানি। তার উপস্থিতিই প্রমাণ করে তিনি বেঁচে আছেন এবং ইসরায়েলের দাবি মিথ্যা।
প্রাক্তন নৌবাহিনী প্রধান আলী শামখানি একসময় ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করেন। পরবর্তীতে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বর্তমানে তিনি আয়াতুল্লাহ আলী খামেনির শীর্ষ নিরাপত্তা উপদেষ্টা। গভীর রাতে ইসরায়েলকে ধমক দিয়ে ট্রাম্পের স্ট্যাটাস, ইসরায়েলকে অর্থ দিয়েছি, এবার পাল্টা দাবি করব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও গাজা যুদ্ধবিরতি চুক্তির আহ্বান জানিয়েছেন। এবার অনলাইনে প্রকাশিত পোস্টে ইসরায়েলকে এক প্রকার ধমক দেন মার্কিন প্রেসিডেন্ট। খবর দ্য টাইমস অফ ইসরায়েলের। অপহৃত জিম্মিদের ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে চুক্তিটি করতে ইসরায়েলকে চাপ ও হামাসকে আহ্বান জানান ট্রাম্প। স্থানীয় সময় গভীর রাতে ট্রুথ সোশ্যাল নেটওয়ার্কে ট্রাম্প লেখেন, গাজায় চুক্তি করুন, বন্দীদের ফিরিয়ে আনুন। ওই পোস্টে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করার জন্য চাপ দেন। এর আগে ট্রাম্প ভবিষ্যৎবাণী করেছিলেন 1 সপ্তাহের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হবে। এই পোস্টটি ট্রাম্প ইসরায়েলি প্রসিকিউটরদের নেতানিয়াহুর বিরুদ্ধে মামলা বন্ধ করার জন্য দ্বিতীয়বারের মতো আহ্বান জানানোর কয়েক ঘন্টা পরে এসেছে, যেখানে বলা হয়েছে হামাসের সঙ্গে একটি চুক্তি নিয়ে আলোচনা প্রক্রিয়াধীন, যার মধ্যে বন্দীদের ফিরিয়ে আনা অন্তর্ভুক্ত থাকবে। এদিকে গাজা যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশাবাদী মন্তব্য করায় বিস্ময় প্রকাশ করেছেন ইসরায়েলি কর্মকর্তারা। তারা ট্রাম্পের এ বক্তব্যকে রাজনৈতিক কল্পনা বিলাস হিসেবে উল্লেখ করেন। যুদ্ধবিরতি এবং বন্দী বিনিময় নিয়ে যুক্ত আলোচনায় থাকা নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলি কর্মকর্তা হামাস ও ইসরায়েলের নেতানিয়াহু সরকারের মধ্যে অবস্থানে কোনো পরিবর্তন আসেনি, ফলে আপাতত যুদ্ধবিরতির সম্ভাবনা অনিশ্চিতই রয়ে গেছে। সম্প্রতি ট্রাম্প বলেন, আমরা মনে করি আগামী 1 সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতি হবে। তবে হোয়াইট হাউসের কর্মকর্তারাও স্বীকার করেছেন ট্রাম্প এই বক্তব্য কোন ভিত্তিতে দিয়েছেন তা তারা জানেন না। ইরানের রাজধানী তেহরানের এভিন কারাগারে ইসরায়েলের হামলায় 71 জন নিহত হয়েছেন। 29 জুন ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর এ তথ্য জানিয়েছেন। দুই দেশের পাল্টাপাল্টি হামলার মধ্যে গত 23 জুন কারাগারটিতে হামলা চালায় ইসরায়েলি যুদ্ধ বিমান। রোববার ইরানের মিজান নিউজে প্রকাশিত এক বিবৃতিতে জাহাঙ্গীর বলেন, এভিন কারাগারে হামলায় 71 জন শহীদ হয়েছেন, যার মধ্যে ছিলেন প্রশাসনিক কর্মী, সেনাবাহিনীতে চাকরিরত তরুণ, বন্দীরা, বন্দীদের সঙ্গে সাক্ষাৎ করতে আসা তাদের পরিবারের সদস্য এবং কারাগারের আশেপাশে বসবাসকারী প্রতিবেশীরা। তিনি বলেন, ইসরায়েলি বাহিনী কারাগারের একটি হলেও আক্রমণ করেছে, যেখানে বেশ কয়েকজন বন্দীর পরিবারের সদস্য বন্দীদের সঙ্গে সাক্ষাতে এসেছিলেন। ইরানের বিচার বিভাগের শেয়ার করা ছবিতে ধ্বংসপ্রাপ্ত দেয়াল, ধসে পড়া ছাদ, ছড়িয়ে ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষ দেখা গেছে। ইরানের বিচার বিভাগ জানিয়েছে, এভিনের চিকিৎসা কেন্দ্র এবং পরিদর্শন কক্ষগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছিল। ইরান এর আগে এভিন কারাগারে হামলার কথা জানালেও কোনো হতাহতের কথা জানায়নি। এভিন কারাগারে একাধিক বিদেশি নাগরিক আটক রয়েছে। এর মধ্যে 2 জন ফরাসি নাগরিক সেসিল কোলার এবং জ্যাক প্যারিস আছেন, যারা 3 বছর ধরে আটক রয়েছেন। এছাড়া নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নার্গিস মোহাম্মদী এখানে আটক বলে জানা গেছে। গত সপ্তাহে জাতিসংঘের মানবাধিকার মুখপাত্র থামিন আল খেতান বলেছিলেন, কারাগারে হামলা আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন। এভিন তেহরানের সবচেয়ে কুখ্যাত রাজনৈতিক বন্দী কেন্দ্র হিসেবে পরিচিত। ইউক্রেনের রাতভর শত শত ড্রোন, ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। রবিবার ইউক্রেনের কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম, দক্ষিণ ও মধ্য ইউক্রেনের রাশিয়ার নতুন হামলার অসংখ্য ঘরবাড়ি ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কমপক্ষে 6 জন আহত হয়েছেন। ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, রুশ আক্রমণ প্রতিহত করার সময় তারা তাদের একটি F-16 যুদ্ধবিমান হারিয়েছে এবং সেই বিমানের পাইলট নিহত হয়েছেন। রাশিয়া 2022 সালের ফেব্রুয়ারিতে আক্রমণ শুরু করার পর থেকে এ নিয়ে 3টি F-16 যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করল ইউক্রেন। আঞ্চলিক গভর্নররা জানিয়েছেন, লাভিভ, পোলতাভা, মাইকোলাইভ,
ডিনিপ্রোপেট্রোভস্ক ও চেরাকাসি অঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে সর্বশেষ হামলায় ড্রোন, ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র সহ প্রায় 500 ধরনের আকাশ অস্ত্র ব্যবহার করেছে রাশিয়া। ইউক্রেনের সামরিক বাহিনী আরও জানিয়েছে বিশাল আক্রমণ প্রতিহত করার জন্য প্রতিরক্ষা বাহিনীর সব উপলব্ধ উপায়ে মোতায়েন করা হয়েছিল। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে ইউক্রেনীয় F-16 যুদ্ধ বিমানটির পাইলট তার যথাসাধ্য চেষ্টা করেছিলেন এবং একটি বসতি থেকে দূরে উড়িয়ে নিয়ে গিয়েছিলেন। টেলিগ্রামে এক পোস্টে বিমান বাহিনী বলেছে পাইলট তার সব ধরনের বিমান অস্ত্র ব্যবহার করে 7টি লক্ষ্যবস্তুতে গুলি চালিয়ে ভূপাতিত করেছেন। শেষ গুলিটি করার সময় তার বিমানটি ক্ষতিগ্রস্ত হয় ও উচ্চতা হারাতে শুরু করে। ইসরায়েলকে সহায়তার অভিযোগ IAEA প্রধান রাফায়েল গ্রোসির হাতে ইরানিদের রক্ত লেগে আছে, দাবি জাতিসংঘের সাবেক কর্মকর্তার। তিনি ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে ইসরায়েলের নাশকতা অভিযানের সহায়তা এবং ইরানি বিজ্ঞানীদের হত্যার দিকে পরিচালিত করে এমন গোয়েন্দা তথ্য ভাগাভাগি করার অভিযোগ এনেছেন সংস্থাটির প্রধানের বিরুদ্ধে। ইরানের প্রেস টিভির সাথে কথা বলার সময় জাতিসংঘের সাবেক কর্মকর্তা স্কট রিটার বলেন, পরমাণু বিস্তার রোধ চুক্তি স্বাক্ষরকারী দেশ হিসেবে ইরানের 4 নম্বর ধারার অধীনে পারমাণবিক সমৃদ্ধিকরণের স্পষ্ট আইনি অধিকার রয়েছে। তিনি প্রশ্ন তোলেন, কেন IAEA মহাপরিচালক রাফায়েল গ্রোসি এবং তার কর্মীরা ইসরায়েলের সাথে সহযোগিতা করেছেন, যে সরকার অবৈধ এবং অঘোষিত পারমাণবিক অস্ত্রের ভান্ডার বজায় রাখে এবং NPT-তে যোগদান করতে অস্বীকার করে। রিটার বলেন, এর কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা নেই। এটা কেবল এই যে গ্রোসি ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য সরবরাহ করার জন্য ইসরায়েলের সাথে হাত মিলিয়ে কাজ করেছেন। তিনি বলেন, IAEA এর তথ্য ইরানের অভ্যন্তরে স্থান চিহ্নিত করতে এবং ইরানি পারমাণবিক বিশেষজ্ঞদের হত্যার পরিকল্পনা করতে ব্যবহার করেছিল। ইউক্রেন ন্যাটোতে যোগদানের পরদিনই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে, এমনই দাবি করেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। প্রতিবেদনে বলা হয়, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন তিনি বিশ্বাস করেন ন্যাটোতে ইউক্রেনের প্রবেশের ফলে পরের দিনই রাশিয়ার সঙ্গে সশস্ত্র সংঘাত এবং তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত হবে। তিনি এক্স পোস্টে লিখেছেন, ইউক্রেন ন্যাটোতে এর অর্থ হবে রাশিয়ার সঙ্গে যুদ্ধ এবং পরের দিনই তৃতীয় বিশ্বযুদ্ধ। তিনি ইইউতে যোগদানের জন্য ইউক্রেনের আকাঙ্ক্ষা সম্পর্কেও মন্তব্য করেন। অরবান বলেন, ইউরোপীয় ইউনিয়নে বেপরোয়াভাবে ইউক্রেনকে স্বীকার করার তাড়াহুড়ো যুদ্ধকে ইউরোপের কেন্দ্রস্থলে টেনে আনবে। এটি কূটনীতি নয়, এটি উন্মাদনা। আমরা ইউরোপকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে দেব না। এর আগে অরবান বলেছিলেন, এই সংস্থাগুলোতে ইউক্রেনের যুক্ত হওয়ার বিষয়ে ন্যাটো এবং ইইউতে মনোভাব পরিবর্তন হয়েছে, এমনকি পোল্যান্ডও তাদের অবস্থান পরিবর্তন করেছে। গ্রোসির হাতে ইরানের পারমাণবিক বিজ্ঞানীদের রক্ত লেগে আছে, বলেন রিটার। রিটার জোর দিয়ে বলেন, গ্রোসিকে ইরানে ফিরে যেতে স্থায়ীভাবে নিষিদ্ধ করা উচিত এবং তার নেতৃত্বে যে কোনো পরিদর্শন মিশন প্রত্যাখ্যান করা উচিত। সূত্র তাসনিম নিউজ। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ফের যুদ্ধের প্রস্তুতি ইরানের। ইসরায়েলকে শায়েস্তা করতে এবার চীন থেকে অত্যাধুনিক J-10C যুদ্ধ বিমান কিনছে তেহরান। নেতানিয়াহুর শেষ ঘণ্টা বাজছে। সাবেক প্রধানমন্ত্রী বেনেটের এক কথায় ইসরায়েলের রাজনীতিতে ঝড়। ধ্বংসস্তূপের নিচে 3 ঘন্টা আটকা, নড়াচড়া করার সামর্থ্য ছিল না, তবু সেখানে আদায় করেন ফজরের নামাজ। যেভাবে প্রাণে বাঁচলেন খামেনির ঘনিষ্ঠতম উপদেষ্টা। গাজার যুদ্ধবিরতি ইস্যুতে গভীর রাতে ইসরায়েলকে ধমক দিয়ে ট্রাম্পের স্ট্যাটাস, ইসরায়েলকে অর্থ দিয়েছি, এবার পাল্টা দাবি করব। তেহরানের এভিন কারাগারে ইসরায়েলের হামলায় নিহত 71, আরো যা বলল ইরান। ইউক্রেনের রেকর্ড 537 ড্রোন মিসাইল দিয়ে রাশিয়ার হামলা। ইসরায়েলকে সহায়তার অভিযোগ, IAEA প্রধান রাফায়েল গ্রোসির হাতে ইরানিদের রক্ত লেগে আছে, দাবি জাতিসংঘের সাবেক কর্মকর্তার। ইউক্রেন ন্যাটোতে যোগদানের পরদিনই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান।
এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।